রোম্যান্স, রহস্য, রোমাঞ্চ ও শিহরণ জাগানো গ্রাম বাংলার ভৌতিক গল্পে ভরপুর আমাদের এই বিশেষ ক্লাব স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ এই ক্লাবে আপনারা শুনবেন আকাশ নস্করের কলমে লেখা মন, ফেরারি মন। গল্পের সূত্রধার আমি সুপ্রভাত, আর আমার সাথে শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। ফোন ধরতেই তনিমা দেবী বললেন, এই অদ্রিজা, তুই কি এখন ফ্রি আছিস? অদ্রিজা তখন বিছানায় শুয়ে ফোন ঘাঁটছিল। ও বলল, হ্যাঁ হ্যাঁ, আমি এখন ফ্রি আছি আন্টি, বলো কি বলবে। আসলে তোর কাছে একটা আবদার আছে, আগে বল রাখবি, তারপর বলবো। অদ্রিজা কিছু একটা ভেবে বলল, বলোই না কি আবদার। আগে বল রাখবি, তারপর বলবো। আচ্ছা বাবা, রাখবো, এবার বলো। তনিমা দেবী মুচকি হেসে বললেন, বাবু আজকে বাড়ি ফিরে বলল ওর নাকি মেডিকেল ক্যাম্প আছে পরশু থেকে, আর তাই আমাকে নিয়ে যাবে বলছে ওর সঙ্গে। বাহ, ভালো কথা তো। আমি বলছি যে তুইও চল না আমার সঙ্গে, প্লিজ না করিস না। আমি? কিন্তু কোথায় আন্টি? উত্তরবঙ্গ। অদ্রিজা খুশি হয়ে বলল, আমার তো পাহাড় খুবই ভালো লাগে, কিন্তু তাহলে চল আমার সঙ্গে। কিন্তু মম আর পাপা যদি যেতে না দেয়? ও নিয়ে তোকে ভাবতে হবে না, সেটা আমি বুঝে নেব। তুই শুধু রাজি কিনা বল। এখন তো কলেজে ফিফথ সেমের এক্সাম চলছে, তাই ছুটি আছে কলেজ। তাহলে চলো ঘুরেই আসি বরং। তুই শিওর বলছিস তো? কিন্তু মম। আচ্ছা, ওটা আমি দেখছি। ঠিক আছে, তুই এখন রাখ, আমি তোর মাকে ফোন করছি। বলেই ফোনটা কেটে দিলেন আর গিনি দেবীকে ফোনটা করলেন। দুবার রিং হতেই গিনি দেবী ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ দিদি বলুন, কেমন আছেন? তনিমা দেবী হেসে বললেন, আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? ওই চলে যাচ্ছে কোনো রকমে। আসলে জানেনই তো সব, আমার ঘাড়েই সব কিছু। তার ওপর আমাদের ওই বাড়ির জায়গা জমি নিয়ে কোর্ট কাচারি চলছে, তাই একটু সমস্যার মধ্যে আছে আর কি। ও, তা দাদা কোথায়? এই তো পাশেই বসে আছে। কেন, কিছু বলবেন? হ্যাঁ, আসলে একটা কথা বলার জন্যই ফোন করেছিলাম, তাহলে আপনার কাছেই বলি। হ্যাঁ হ্যাঁ বলুন না, কোনো সমস্যা নেই। আসলে বাবু পরশুদিন উত্তরবঙ্গে ক্যাম্পে যাবে, তাই বলছে আমাকেও নিয়ে যাবে। আর ওখানে গিয়ে তো ওর কাজে ব্যস্ত হয়ে পড়বে, আর এদিকে আমি বুড়ি মানুষ, একটু ঘুরতেও পারবো না। তাই একা একা গিয়ে কি করব বলুন তো? তাই বলছি যদি অদ্রিজাকে আমার সঙ্গে নিয়ে যাই। আচ্ছা দাঁড়াও, আমি দাদাকে বলি। আচ্ছা। গিনি দেবী ফোনটা মিউট করে রাজবল্লভবাবুর দিকে তাকিয়ে বলল, এই যে, এই তনিমা দিদি ফোন করেছে, বুঝলে? এই, তুমি আসতে কেন কথা বলছো? ফোনটা তো মিউটে রয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। কি বলছেন উনি? আসলে ডক্টর চ্যাটার্জি মেডিকেল ক্যাম্পের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন, তাই দিদিকেও নাকি নিয়ে যাবেন। সেই জন্য উনি ওখানে গিয়ে একা হয়ে যাবেন, তাই উনি অদ্রিজাকে ওনার সঙ্গে নিয়ে যেতে চাইছেন। সে তো বুঝলাম, কিন্তু এভাবে ওকে একা ছাড়াটা কি ঠিক হবে? সেটাই তো ভাবছি, তুমি দেখো কি করবে। উনি কিন্তু ফোনে ওয়েট করছেন। আচ্ছা ঠিক আছে, দাও ফোনটা আমাকে দাও। গিনি দেবী ফোনটা ওনার হাতে দিলেন। দিদি, বলছি যে আমাদের মেয়ে কিন্তু খুব বোকা। ও কখনো ওরকম কারোর সাথে যায়নি, বুঝলেন? তাই আমাদের একটু ভয় লাগছে, এভাবে একা একা এতদিন বাইরে থাকবে। আর তাছাড়াও মেডিকেল ক্যাম্প মানে তো প্রায় 1 মাসের ব্যাপার। আমি বুঝতে পারছি আপনাদের ভয় লাগা স্বাভাবিক, কিন্তু একা তো নয়, ও তো আমার সঙ্গে থাকবে। আর আমি ওখানে একা কি করব? তাই আমি বলছিলাম যে ও যদি আমার সঙ্গে যেত। বুঝলাম। তবে আপনি চিন্তা করবেন না, আমি ওকে দেখে রাখবো। আর এমনিতেও ও আমার মেয়ের থেকে তো কিছু কম নয়। আমি ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। ওকে দেখে রাখার দায়িত্ব আমার, আমাকে বিশ্বাস করতে পারেন। মা, ছি ছি, এভাবে বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে ও যাক আপনাদের সঙ্গে। তবে একটা অনুরোধ,
প্লিজ ওকে একটু দেখে রাখবেন। ও নিয়ে একদম চিন্তা করবেন না আপনি, আমি ওর খেয়াল রাখবো। আচ্ছা, এই নিন, গিনির সাথে কথা বলুন। আচ্ছা, কবে যাচ্ছেন? এই তো পরশুদিন। ও, তা অদ্রিজা নিশ্চয়ই আপনাকে বলেছে বলার জন্য, তাই না? তনিমা দেবী হেসে বললেন, না না দিদি, আমি ওকে যাওয়ার জন্য বলেছি। আচ্ছা, যাই হোক, ওকে কিন্তু দেখে রাখবেন দিদি। মেয়েটার এত বয়স হলে কি হবে, ওর এখনো ছেলে মানুষই গেল না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে রাখছি দিদি, পরে আবার কথা হবে। আচ্ছা। আন্টি, তুমি এখন রাখো, মম নিচে ডাকছে। কিন্তু রাতেই সব জামা কাপড় প্যাক করে নিস, পরশু সকালে কিন্তু বেরোবো। ওকে, রাখো তাহলে। তনিমা দেবী ফোনটা কাটতেই অদ্রিজা ফোনটা বিছানায় রেখে তাড়াতাড়ি নিচে ছুটল। কি হয়েছে মম, ডাকছো কেন আমাকে? তুই তাহলে তনিমা দেবীর সঙ্গে উত্তরবঙ্গে যাচ্ছিস? হ্যাঁ, আন্টি অত করে বললো, আর তাছাড়া কলেজ তো সেই ছুটিই আছে এখন, তাই ভাবছি ঘুরেই আসি। সব তোর নাটক, আমি বুঝতে পারছি। তুই মনে হয় দিদিকে বুঝিয়েছিস ওখানে যাওয়ার জন্য। উফ মম, তুমি সব সময় উল্টো বোঝো। আন্টি নিজেই আমাকে যাওয়ার জন্য বলেছে। রাজবল্লভবাবু হেসে বললেন, আহা গিনি, যাচ্ছে যাক না, ঘুরেই আসুক। এমনিতে তো বলছে কলেজে ছুটি, তাহলে ও শুধু শুধু বাড়িতে বসে কি করবে? আর তাছাড়া তনিমাদি তো বলল ওকে দেখে শুনে রাখবে, তাহলে অত চিন্তা কেন করছো তুমি বলো? সে যাচ্ছে যাক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু নিজের খেয়াল যেন রাখা হয়। যখন তখন যেখানে সেখানে যেও না। আরে বাবা, দিদি যাচ্ছে বলেই তো আমি রাজি হয়েছি। হ্যাঁ, দিদি বলল বলেই আমি আর না করলাম না। আসলে দিদি খুবই ভালো মানুষ। আচ্ছা মা, তাহলে তুই বরং গিয়ে জামা কাপড়টা প্যাক করে নে। অদ্রিজা অমনি নাচতে নাচতে ওর রুমে চলে গেল জামা কাপড় গোছাতে। তখনই রাগিনী দেবী ও ঘরে ঢুকে বলল, কি হয়েছে দিদি, কি আলোচনা করছো? আরে ওই সেদিন ডক্টর চ্যাটার্জির মা এসেছিলেন জানিস তো, ওই তনিমা দেবী উত্তরবঙ্গে যাচ্ছেন, তাই অদ্রিজাকে নিয়ে যাবেন। ঘুরতে যাবেন নাকি? না না, ডক্টর চ্যাটার্জির মেডিকেল ক্যাম্পে যাবেন এই সূত্রে। ও, তবে আর যাই বলো, তনিমা দেবী কিন্তু খুব সহজ সরল মানুষ, খুব সহজেই মিশে যায় সবার সাথে। হ্যাঁ, উনি সত্যিই খুব ভালো মানুষ। সেদিন কত সুন্দর করে কথা বললেন আমাদের সাথে। আর অদ্রিজাকে উনি মেয়ের মতন ভালোবাসে, সেদিনই তো দেখলাম। আমার মনে হয় আমার কথাই সত্যি হবে। কি কথা? আমার মনে হয় তনিমা দেবী অদ্রিজাকে ওনার বৌমা করতে চায়, ওই জন্যই ওকে এত ভালোবাসে। ধুস, তোর খালি ওই সব চিন্তা। যদি সত্যি অমনটা হতো তাহলে উনি নিশ্চয়ই বলতেন। কিন্তু সত্যিই যদি না হবে, তাহলে নিজের হাতের অত সুন্দর সোনার বালাখানা উনি অদ্রিজাকে দিলেন কেন? দূর, উনি এমনি অদ্রিজাকে খুব ভালোবাসেন, তাই হয়তো দিয়েছেন। আমি তো বারণ করেছিলাম, কিন্তু উনিই তো জোর করেই অদ্রিজার হাতে পরিয়ে দিলেন ওটা। আচ্ছা বৌদি, একটা কথা বলি, যদি সত্যি তনিমাদি ওনার ছেলের সঙ্গে অদ্রিজার বিয়ের কথা বলে, তাহলে তুমি কি বলবে? গিনি দেবী হেসে বলল, তুই না একটা পাগলি, বুঝলি তো? ওই রকম যে হবে এমনটা কি কথা আছে বল? আরে বাবা, আমার মেয়ে কি ফেলনা নাকি? ওনার সাথে বিয়ে হলেই যে অদ্রিজা ভালো থাকবে আর না হলে ভালো থাকবে না এমনটা তো নয়, তাই না? আমি আমার মেয়ের জন্য অনেক ভালো ভালো পাত্র খুঁজে আনবো। আচ্ছা তোমরা এসব কেন ভাবছো? যেটা বললাম সেটা কি করবে বলো? দূর, এটা হওয়ার না। সব থেকে বড় কথা, মিস্টার চ্যাটার্জি কত বড় ডাক্তার, উনিই হয়তো রাজি হবেন না। আরে বলোই না। না, আমি এখন কি বলবো? আমি ওসব কিছু জানি না, তুই তো দাদাকে জিজ্ঞেস কর। ও দাদা, বলো না। দেখ, প্রথম কথা, আমি টাকা পয়সা নিয়ে ভাবি না, আর টাকা পয়সা দিয়ে মানুষকেও বিচার করি না। আমি চাই আমার মেয়েটা সারা জীবন সুখে থাকুক। আর যদি তুই টাকা পয়সা দিয়েই বিচার করিস, তাহলে আমারও কিছু কম টাকা নেই, জমিদারি সম্পত্তি আমার। আর আমার ব্যবসার টাকা দিয়ে আমার 3 পুরুষ বসে খেলেও সে টাকা ফুরোবে না।
সেটা আশা করি তুই খুব ভালো করে জানিস। তাই টাকা নিয়ে আমি ভাবি না। আমার মেয়ে ভালো থাকলেই হলো। তাতে ছেলে যদি খুব গরিবও হয় তাতে আমার কোনো যায় আসে না। এটা আমি জানি তুমি কেমন, কিন্তু আমার কথার উত্তর কিন্তু এটা না। দেখ, ডক্টর চ্যাটার্জি অর্থগত দিক থেকে হোক আর সম্মানগত দিক থেকে হোক, উনি কিন্তু আমাদের থেকে অনেক ওপরে। কিন্তু আমার তো আর ওসব দেখলে চলবে না, তাই না? এবার আমার মেয়ে যদি ওনাদের সাথে ভালো থাকে বা ওরা যদি আমার মেয়েকে আগলে রাখে তাহলে আমার কোনো আপত্তি নেই। তার মানে তুমিও রাজি? কিন্তু দিদি তুমি কি বলছো? আমি আর কি বলবো, আমার মেয়ে যেখানে ভালো থাকবে সেখানে বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। বুঝলাম। আচ্ছা ওসব বাদ দাও, কি রান্না করেছো বলো? তোর পছন্দের রান্না করেছি, তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা বোন, তোকে একটা কথা বলি। বলো। তুই কি বিয়ে আর করবি না? এখনো তার জন্য তুই অপেক্ষা করবি? রাগিনী দেবীর মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে গেল। উনি স্মিত হেসে জবাব দিল, থাকি না হয় ওয়েট করে। আর তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি কোথাও চলে যাব। শুধু শুধু তোদের বোঝা হব না আমি। বলেই তাড়াতাড়ি নিজের রুমে চলে গেলেন। এই রাগিনী। এদিকে গিনি দেবী আর রাজবল্লভ অনেকবার ডাকলেন পেছন থেকে, কিন্তু রাগিনী দেবী কোনো সাড়া শব্দই করলেন না। কেন তুই চলে যাচ্ছিস ওরম ভাবে? আরে রাগিনী, এই রাগিনী। অত রাগ ভালো নয় রাগিনী, বস এখানে। তুমি কেন ওকে ওসব কথা বললে বলো তো? আচ্ছা গিনি, আমি কি ওর খারাপ চাই? ওর ভালোর জন্যই তো আমি বললাম ওকে। তুমি একদম ওকে কিছু বলবে না। ও যদি আমাদের ছেড়ে কোথাও চলে যায় তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, বলে দিলাম। আমিও তবে এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কেন ওকে ওর মতো থাকতে দাও না আমি ভেবে পাই না। সন্ধ্যাবেলায় সারণ্য সোফায় বসে ফোন ঘাঁটছিল। তনিমা দেবী এসে বললেন, কি রে, তুই এক কাপ কফি করেও খেতে পারিস না নাকি? সারণ্য মুচকি হেসে বলল, তোমার হাতের কফি খেতে খুব ভালো লাগে আমার, তাই করে খাইনি। নাটক আর কত করবি বাবু? আমি কি একেবারে বাচ্চা যে কিছুই বুঝি না? সেই কখন বলে এসেছিস আমাকে কফি করে দেওয়ার জন্য, আর এখন 1 ঘন্টা হয়ে গেল তুই আমার জন্য বসেই আছিস। আমি ভাবলাম তুই করে নিবি। তুমি তো আমার সোনা কুচুপু মম, তাই না বলো? প্লিজ করে দাও। উফ, তোকে নিয়ে আর বাড়ি না বাপু। এদিকে বিয়ে করতে বললেও তো করবি না, আর এই বুড়ি মায়ের উপর যত জোর জুলুম তোর। এটা করে দাও, সেটা করে দাও। বলেই উনি কিচেনে চলে গেলেন। কিছুক্ষণ পর 1 কাপ চা এনে ওরা হাতে দিতেই ও বলল, এই তো আমার সোনা মম। থাক, আরও তো পাম্প দিয়ে লাভ নেই, তোর সাথে কিছু কথা আছে। সারণ্য কফিতে চুমুক দিয়ে বলল, কি কথা বলো? উত্তরবঙ্গ তো যাচ্ছি বুঝলাম, তা উত্তরবঙ্গের কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, ঘুরতে পারবো কি পারবো না কিছুই তো বললি না। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওসব আমি পরে বলে দেব। আপাতত বলে রাখি, আমরা সিটং যাচ্ছি। সে না হয় বুঝলাম, কিন্তু ওখানে গিয়ে তো তুই তোর কাজে ব্যস্ত হয়ে পড়বি, আর আমি অদ্রিজা কি ঘরে বসে বসে লুডো খেলবো? আচ্ছা ঠিক আছে, ওখানে তোমাদের সব ঘোরার ব্যবস্থা আমি করে দেবো। কি এবার খুশি তো? তনিমা দেবী খুশি হয়ে বললেন, শুধু ঘোরার ব্যবস্থা করে দিলে হবে না, অন্তত কিছুদিন আমাদের সাথেও সময় কাটাতে হবে। এটা নিয়ে কোনো গ্যারান্টি দিতে পারছি না মম, কারণটা তুমি ভালো করেই জানো। আমি ওখানে মেডিকেল ক্যাম্পে যাচ্ছি, যদি ঘুরতে টুরতে যেতাম তাহলে নিশ্চয়ই সময় দিতে পারতাম। তনিমা দেবী মুখ ঘুরিয়ে বললেন, তাহলে শুধু শুধু ওখানে গিয়ে কাজ নেই, তুই বরং একাই যা। উফ মম, তুমি সবসময় আমাকে এমন ব্ল্যাকমেল কেন করো বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো অন্তত 2 দিন তোমাদের সঙ্গে ঘুরতে যাওয়ার। ওকে? তাহলেই হবে। তবে একটা কথা জানো তো মম, আমার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে। কি হয়েছে? মম, অদ্রিজা আমাদের সাথে যাচ্ছে তাতে বিশ্বাস করো আমার কোনো প্রবলেম নেই। ও তোমার সঙ্গে যাবে, তোমার সাথে থাকবে, ঠিক আছে, কিন্তু তুমি বুঝতেই পারছো ওখানে গিয়ে আমি ব্যস্ত হয়ে পড়বো, তোমাকেও ঠিক করে দেখে রাখতে পারবো না, তার উপর তোকে তো আরোই। আর তাছাড়া ওখানে লোকালিটিও খুব একটা নেই, আর ওখানে গিয়ে যদি কোনো বিপদ হয় তখন ওর ফ্যামিলিকে কি জবাব দেবো বলো তো? আমি বুঝতে পারছি তোর চিন্তা হচ্ছে, তবে চিন্তার কিছুই নেই, সব সময় ও আমার সাথেই থাকবে। আর তুই ভুলে যাস না যে তোর মা একসময় ক্যারেটে চ্যাম্পিয়ন ছিল।
সেটা তো আমি জানি, বাট তবুও। অত চিন্তা করিস না। দেখো মম, আমার কিন্তু টেনশন হচ্ছেই। অন্যের মেয়েকে এইভাবে নিয়ে যাওয়াটা কিন্তু অনেকটা রিস্কি। তুই চুপ কর, অত বকর বকর করিস না তো। সারণ্য কফির কাপটা টেবিলে রেখে বলল, ঠিক আছে, তুমি দেখো আর তুমিই বোঝো। আমার এখন হসপিটালে বেরোতে হবে, আমি বেরোলাম। বলেই টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। আর এদিকে তনিমা দেবী নিজের ঘরে চলে গেলেন জামা কাপড় গোছানোর জন্য। দুটো লাগেজ গুছিয়ে সবেমাত্র বিছানায় বসতেই অদ্রিজা ফোন করলো। তনিমা দেবী ফোনটা রিসিভ করতেই অদ্রিজা বলল, হ্যালো আন্টি, আমরা উত্তরবঙ্গের কোথায় যাব গো? তনিমা দেবী হেসে বললেন, শিটংয়ে কেন, কি হয়েছে? না কিছু না, পরে বলছি তোমাকে। বলেই টপ করে ফোনটা কেটে দিল। পাগলি মেয়ে একটা, কখন কি বলে তার ঠিক নেই। বলেই তাড়াতাড়ি নিচে নেমে আসলেন আর কিচেনে গেলেন রান্না করবার জন্য। রাত তখন প্রায় 10টা। সারণ্যর গাড়িটা পার্ক করে বেল বাজাতেই তনিমা দেবী দরজা খুলে দেয়। সারণ্য ভেতরে ঢুকে একটা প্যাকেট ওর মায়ের হাতে দিয়ে বলল, এই নাও, এটা তোমার জন্য, আর এটা অদ্রিজাকে দিয়ে দিও। তনিমা দেবী প্যাকেট খুলে দেখল খুব সুন্দর একটা টুপিওয়ালা উলের সোয়েটার। দেখে বেশ খুশি হলেন। সাথে অদ্রিজার জন্য এনেছে দেখে তো আরোই খুশি হলেন। বললেন, ওর জন্যও এনেছিস? সারণ্য একটু আমতা আমতা করে বলল, মানে হ্যাঁ, আসলে ও তো আমাদের সাথেই যাবে, আর তোমার জন্য কিনছিলাম, তাই ভাবলাম ওর জন্য নিয়ে নিই। আচ্ছা, আমি এখন রুমে যাচ্ছি, হ্যাঁ, ফ্রেশ হতে। তুমি খাবার রেডি করো। বলেই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। আর এদিকে তনিমা দেবী মুচকি হেসে প্যাকেটগুলো সোফায় রেখে দিলেন এবং তারপর কিচেনে চলে গেলেন। সারণ্য রুমে গিয়ে ল্যাপটপটা নিয়ে ব্যালকনিতে গিয়ে বিন ব্যাগে বসলো। তারপর লুকিয়ে রাখা সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমি নিজে মানুষদের এত জ্ঞান দিয়ে বেড়াই, আর এদিকে দেখো আমি নিজেই সিগারেট খাচ্ছি। ভাগ্যিস মম এখনো জানতে পারেনি, না হলে পিটিয়ে পিঠের ছাল চামড়া তুলে নিত আমার। ভাবতে ভাবতে নিজের মনেই হেসে ফেললো সারণ্য। তারপর ল্যাপটপে একটা ওয়েব সিরিজ অন করে দেখতে লাগলো। রাত তখন প্রায় 11টা বাজে। ওয়েব সিরিজ দেখতে দেখতে হঠাৎ ওর শপিং মলের কথা মনে পড়ে গেল, যখন ও ওর মায়ের জন্য সোয়েটার কিনতে গেছিল। আসলে ও যখন মলের স্টোরে একটা সোয়েটার পছন্দ করছিল, তখন আরেকটি হোয়াইট সোয়েটার ওর খুব পছন্দ হয়েছিল। ওর মনে হয়েছিল ও ওটা অদ্রিজার জন্য নেবে, কারণ অদ্রিজা ওর মায়ের সবসময় খেয়াল রাখে আর এটা ওকে গিফট করা যেতেই পারে। তাই ওখানে স্টাফকে ওটা দেখানোর জন্য বলতেই উনি তাড়াতাড়ি ওটা নিয়ে সারণ্যকে দেখিয়ে বলল, স্যার, এটা দেখতে খুবই সুন্দর, এটা ম্যামের জন্য নিন, খুব ভালো হবে। সারণ্য তখন লজ্জায় আর কিছু বলতে পারেনি। আসলে বলতেই যাচ্ছিল যে আপনি ভুল ভাবছেন, কিন্তু ততক্ষণে স্টাফটি সোয়েটারটা ওর হাতে দিয়ে বলল, স্যার এটা নিন না, ম্যামের খুব পছন্দ হবে এটা। আর এটা মাত্র 4টে এসেছিল স্টোরে, এই একটাই আছে এখন, সব সেল হয়ে গেছে। সারণ্য মনে মনে ভাবল, এখন যদি বলি আমার বিয়ে হয়নি, তাহলে শুধু শুধু লজ্জায় পড়তে হবে, তার থেকে বরং এটা নিয়েই নি। তাই কিছু না বলে সে স্টাফকে বলল, আচ্ছা, ওটা প্যাক করে দিন। পুরোটা ভাবতে ভাবতে ওর মুখে হাসি ফুটে উঠল। ও ল্যাপটপটা বন্ধ করে সাইডের টি টেবিলে রেখে বাইরের দিকে তাকিয়ে রইল। আনমনেই বলল, আচ্ছা, কি হচ্ছে এগুলো আমার সাথে? সেদিন রাতে ওই লোকগুলোর হাত থেকে ওকে সেভ করেছিলাম, তারপর থেকেই কেমন যেন লাগে আমার। ওকে দেখে আমার মনে ওরকম হয় কেন? আমি সব কিছুতে ওকে নিয়ে একটু কেন বেশি বেশি ভাবি। আর আজ যখন শপিং মলের স্টাফরা ওরকম বলল, আমি তাকে সত্যিটা কেন বললাম না? যদিও সে জানুক আর না জানুক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তবুও কেমন যেন লাগছে আমার। উফ, যত ভাবি এইসব ভালো লাগা ভালোবাসা থেকে নিজেকে দূরে রাখবো, ততই যেন এগুলোর মধ্যে নিজেকে আরো বেশি জড়িয়ে ফেলি।
পুরনো কথাগুলো যত ভুলতে চেষ্টা করি, তত এগুলো আমার মনে আরো জেগে জেগে ওঠে। উফ, মাথাটা যন্ত্রণা করছে। বলেই তাড়াতাড়ি রুমে এসে বিছানায় শুয়ে পড়লো ধপাস করে। তারপর পাশবালিশটা জড়িয়ে ধরে ঘুমের দেশে হারিয়ে গেল সারণ্য। অপরদিকে অদ্রিজা তখন বিছানায় বসে বসে ফোন ঘাঁটছিল। হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে একটা প্রোফাইলে গিয়ে থমকে গেল। ভালো করে ডিপিটা চেক করে দেখলো এটা ডক্টর সারণ্য চ্যাটার্জির প্রোফাইল। ছবিটা দেখে বেশ হাসলো। ও দেখলো ডিপিতে সারণ্য একটা পেশেন্টের সঙ্গে দাঁড়িয়ে আছে। অদ্রিজা মনে মনে বলল, সত্যি ইনি একটা হুলো বেড়ালি বটে। ডিপিতে কোথায় একটা হ্যান্ডসাম পিক দেবেন তা না, পেশেন্টের সঙ্গে পিক দিয়ে রেখেছেন। তারপর আরো স্ক্রল করে নিচে নেমে এসে দেখলো প্রায় হসপিটাল আর চেক আপ সংক্রান্ত পোস্ট। এটা দেখে আরো কিছুক্ষণ হাসলো। তারপর বলল, ইনি কি হসপিটাল আর পেশেন্ট ছাড়া কিছুই বোঝেন না নাকি? এসব ভাবতে ভাবতে হঠাৎ ওর প্রিয়া আর অন্য বান্ধবীদের কথা মনে পড়ে যায়। ইস, কি যে বলবো ওদের। আমি তো সেদিন ওদের মিথ্যে কথা বলে দিয়েছি। পরে যদি ওরা জানতে পারে যে আমি মিথ্যে বলেছি, তাহলে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ছাড়বে। তখনই বাইরে থেকে আওয়াজ আসলো, এই তুই এখনো ফোন ঘাঁটছিস? তোর চোখে ঘুম নেই তাই না? তাড়াতাড়ি ফোন রেখে ঘুমা, নয়তো কাল তোর ফোনের 12টা বাজিয়ে ছাড়বো আমি। আমি তো এই সবে ঘুমিয়েছি, আর তুমি চেঁচাচ্ছ। সে আমার জানা আছে, চুপচাপ ঘুমা এখন। বলেই আবার নিচে নেমে গেলেন। অদ্রিজা একটা ঢোক গিলে তাড়াতাড়ি ফোনটা অফ করে শুয়ে পড়ল, কারণ ও জানে ওর মা যদি একবার রেগে যায় তাহলে ফোনটা ভাঙতে দুবার ভাববে না। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। আজ ভোরেই ওরা সিটংয়ের উদ্দেশ্যে রওনা দেবে। রাত প্রায় 3:20। গিনি দেবী চেঁচিয়ে চেঁচিয়ে অদ্রিজাকে ঘুম থেকে তুলে দিয়েছেন। অদ্রিজা ঢুলু ঢুলু চোখে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেয়। তারপর রেডি হয়ে নিচে নেমে ওয়েট করতে থাকে। এদিকে তনিমা দেবী রেডি হয়ে নিচে নেমে এসে বলল, তোরা তো তাড়াহুড়ো করার কি দরকার বলতো? শুধু শুধু আমার ঘুমের 12টা বাজিয়ে দিলি তুই। সারণ্য রেডি হয়ে আগেই সোফায় বসেছিল। ও বলল, মম, তুমি বুঝছো না, এমনিতেই কলকাতার রাস্তায় কতটা জ্যাম থাকে সেটা তুমি ভালো করেই জানো। তাই যত তাড়াতাড়ি সম্ভব ফাঁকায় ফাঁকায় আমাদের কলকাতা থেকে বেরিয়ে যেতে হবে, না হলে আধ ঘন্টা 1 ঘন্টা আমাদের ওই জ্যামেই আটকে থাকতে হবে। আর তাছাড়া তাড়াতাড়ি না বেরোলে আমাদের তো পৌঁছতেও লেট হয়ে যাবে। তনিমা দেবী একটা হাই তুলে বললেন, লাগেজগুলো নিয়ে আয়, আমি ততক্ষণে বাইরে যাচ্ছি। আরে মম, তুমিও একটা লাগেজ নাও, আমি একা এতগুলো কি করে নিয়ে যাব বলো? তনিমা দেবী আর কিছু না বলে লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। আর এদিকে সারণ্য একটা লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে দরজা লক করে দিল। তারপর কোলাপসের গেটটা লক করে গাড়ির কাছে এলো। গাড়ি বের করতেই তনিমা দেবী তাড়াতাড়ি লাগেজগুলো গাড়িতে তুলে দিলেন আর গাড়িতে উঠে বসলেন। তারপর সারণ্য গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। বাইরে গাড়ির হর্ন শুনে গিনি দেবী বললেন, ওই তো ওরা বোধহয় চলে এসেছে, চল দেখি। অদ্রিজার গিনি দেবী বাইরে বেরিয়ে এলেন। সাথে রাজবল্লভবাবু আর রাগিনী দেবীও আসছেন। এই দেখ, ওখানে গিয়ে বেশি দুষ্টুমি করবি না, আন্টির কথা শুনবি, মনে থাকে যেন। অদ্রিজা ওর মায়ের গালে একটা চুমু খেয়ে বলল, উফ মম, তুমি এত চিন্তা করো কেন বলো তো? তোমার মেয়ে কি আর ছোট আছে? হ্যাঁ, পাকা বুড়ি তো তুমি। ওখানে গিয়ে কিন্তু মা আমাকে সব সময় ফোন করবি, না হলে আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। রাগিনী দেবী হেসে বললেন, সাবধানে থাকবি কিন্তু, আর সব সময় আন্টির সাথে সাথেই থাকবি। তনিমা দেবী গাড়ি থেকে নেমে বলল, আপনারা চিন্তা করবেন না, আমি তো আছি, ও সব সময় আমার সাথেই থাকবে। অদ্রিজা আর তনিমা দেবী গাড়িতে উঠে বসল। সারণ্য রাজবল্লভবাবু আর গিনি দেবীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা মিস্টার ভট্টাচার্য, আমরা আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবেন। সারণ্য গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল মেন রোডের দিকে। এদিকে ওরা চলে যেতেই গিনি দেবী বললেন, জানো তো, আমার না তবুও কেমন টেনশন হচ্ছে, বুঝলে? আরে বাবা, মিস্টার চ্যাটার্জি তো আছেই, তুমি শুধু শুধু আর ওকে নিয়ে টেনশন করো না।
আর আমাদের অদ্রিজা আগা গোড়াই একটু ঘুরতে পছন্দ করে। এখন ঘুরবে না তো কবে ঘুরবে বলো তো? আর ও তো আর একা একা যাচ্ছে না, ওর সঙ্গে চেনা পরিচিত লোক আছে তো। তবুও এতদিন আমাদের ছেড়ে একা থাকবে, তা একটু কেমন লাগছে। অত ভেবো না গিনি। চল একটু ঘুম দি, আমার খুব ঘুম পাচ্ছে এবার। বলেই উনি ভেতরে চলে গেলেন, সাথে দুজনেও চলে গেল। আচ্ছা, তোদের হসপিটালের আর সব কিসে করে যাবে? সারণ্য ড্রাইভ করতে করতে বলল, আপাতত সব জিনিসপত্র অন্য গাড়িতে চলে গেছে, আর আমাদের জন্য বাসও ঠিক করেছিল হসপিটাল থেকে, কিন্তু আমি বলে দিয়েছি আমি গাড়িতে যাব। আর তাছাড়া ওদের বাস সম্ভবত সকাল 10টায় ছাড়বে। তনিমা দেবী চোখ পাকিয়ে বললেন, তাহলে আমরা এত তাড়াতাড়ি গিয়ে ওখানে কি ধোঁয়া দেব? আচ্ছা, আমরা না হয় কোয়ার্টারে থাকবো, কিন্তু তোমরা দুজন কোথায় থাকবে সেটা তো আমাকেই ঠিক করতে হবে, তাই না? তোমাদেরকে তো সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে তবেই তো আমি কোয়ার্টার ক্যাম্পে যাব। ও আচ্ছা। না জেনে সবসময় আমাকে শুধু কথা শোনাবে। তনিমা দেবী হেসে বললেন, ওলে বাবালে, তুমি না আমার ছোনা বাচ্চা। এদিকে অদ্রিজা মুচকি মুচকি হাসছে। সারণ্য রেগে গিয়ে বলল, মম। তনিমা দেবী মুচকি হেসে বলল, আচ্ছা আচ্ছা, আর বলবো না, তুই মন দিয়ে গাড়ি চালা। বলেই অদ্রিজার দিকে তাকিয়ে হাসতে লাগলো। প্রায় 3 ঘন্টা পর সারণ্য স্লো মোশনে কুল মিউজিক ছেড়ে শুনতে লাগলো আর আপন মনে ড্রাইভ করতে লাগলো। এদিকে অদ্রিজা পিছনের সিটে মাথা হেলিয়ে ঘুমোচ্ছে, আর তনিমা দেবীও ঘুমাচ্ছেন। সারণ্য নিজের মতো ড্রাইভ করছিল। হঠাৎ কেউ ফোন করতে ও তাড়াতাড়ি গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, হ্যাঁ মিস্টার ব্যানার্জি বলুন। মিস্টার ব্যানার্জি হেসে বলল, বলছি যে আপনি তো বললেন গাড়িতে যাবেন, তাই আমি ভাবলাম আমিও গাড়িতে চলে যাই। আর তাছাড়া সঙ্গে আমার স্ত্রীকেও নিয়ে যাচ্ছি, বুঝলেন? তা আপনারা নিশ্চয়ই বেরিয়ে পড়েছেন? হ্যাঁ, আমি এই হাই রোডে আছি, আর সঙ্গে আমার মাকেও নিয়ে যাচ্ছি। মিস্টার ব্যানার্জি শুনে খুব খুশি হলেন, বললেন, আরে বাহ, তাহলে তো খুব ভালোই হলো। আমি এতক্ষণ টেনশন করছিলাম আমার স্ত্রীকে কোথায় রাখবো। তাহলে আপনি মাসিমার জন্য যেখানে হোমস্টে খুঁজবেন আমাকেও প্লিজ জানাবেন, আমি ওখানেই ওর আর আমার জন্য একটা কোয়ার্টার বুক করে নেব। আচ্ছা ঠিক আছে। মনে মনে বলল, অদ্রিজা আমাদের সাথে যাচ্ছে বলে আমি যতই ভাবছি এদের থেকে আলাদা যেতে, এরা ততই আমার পেছনে পড়ে আছে। অদ্রিজাকে দেখে এরা টিটকিরি না মারে। আচ্ছা, আপনি তাহলে এখন কোথায় আছেন? আমরা ওই রেশমি ধাবায় কিছুক্ষণ থাকবো, তারপর কিছু খাওয়া দাওয়ার পর আবার ওখান থেকে বেরোবো। আচ্ছা, তাহলে আমি ওখানেই আসছি, আপনি ওয়েট করবেন। কিন্তু আমরা ধাবা থেকে কিন্তু খুব একটা দূরে নেই। আচ্ছা ঠিক আছে, আসুন। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। হ্যাঁ। বলেই ফোনটা কেটে দিল। সারণ্য আবার গাড়ি স্টার্ট দেয় আর ধাবার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে তনিমা দেবীর ঘুমটা ভেঙে গেছে, তাই সারণ্যর দিকে তাকিয়ে বলল, কিরে, কে ফোন করেছে? কি হয়েছে? সারণ্য ড্রাইভ করতে করতে বলল, ওই মিস্টার ব্যানার্জি ফোন করেছিলেন, উনি বললেন আমাদের সাথেই যাবেন। ও, উনিও একা যাবেন? না না, উনি আর ওনার স্ত্রী যাবেন, ওনারা ওনাদের গাড়িতেই আসছেন। ও আচ্ছা। আচ্ছা মম, বলছি তোমরা তো কিছু খাবে, তাহলে ধাবা দেখে দাঁড়াচ্ছি, তোমরা কি খাবে খেয়ে নাও। আচ্ছা। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর সারণ্যর গাড়িটা রেশমি ধাবার পাশে এসে দাঁড়ায়। তারপর ওর মাকে বলে, মম নামো এবার, তোমরা কি খাবে খেয়ে নাও, যাও। তনিমা দেবী এবার অদ্রিজার গায়ে হাত দিয়ে ডাকেন, এই অদ্রিজা, এবার ওঠ, কিছু খেয়ে নি, চল। এদিকে অদ্রিজার কোনো সাড়া নেই, ও আপন মনেই ঘুমোচ্ছে। এই অদ্রিজা, অদ্রিজা, এবার ওঠ ঘুম থেকে। তুই এত ঘুমোতে পারিস আমার জানা ছিল না। এই অদ্রিজা, ওঠ এবার।
অদ্রিজ এবার হু হু বলে চোখ খুলে তাকালো তনিমা দেবীর দিকে, আর দুহাত দিয়ে চোখ ডলতে ডলতে ঘুম জড়ানো গলায় বলল, আন্টি আমরা পৌঁছে গেছি। তনিমা দেবী হেসে বলল, দূর পাগলি, এত তাড়াতাড়ি আমরা কি করে পৌঁছবো? সবে মাত্র 3 ঘন্টা হয়েছে, যেতে যেতে সেই সন্ধে হয়ে যাবে। তাই এতক্ষণ কি না খেয়ে থাকবি? চল কিছু খেয়ে নিবি। অদ্রিজা তনিমা দেবীর সাথে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মম, ওকে ভেতরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিতে বলো। চল কিছু খেয়ে নিবি। না না, আমার কিছু খেতে ভালো লাগছে না, তোমরা গিয়ে কি খাবে খেয়ে নাও। এরকম বললে হবে না, চল তাড়াতাড়ি কিছু খেয়ে নিবি, নয়তো শরীর খারাপ করবে। সারণ্য বাধ্য হয়ে ওদের সাথে ভেতরে ঢুকে টেবিলে গিয়ে বসলো। আর এদিকে তনিমা দেবী অদ্রিজাকে নিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে টেবিলে এসে বসতেই সারণ্য বলল, মম, তোমরা কি খাবে বলো। তনিমা দেবী জানেন যে এখানে খাবারের অনেক রকম ভ্যারাইটি থাকলেও সারণ্য ওকে খেতে দেবে না, তাই আশা না করেই বলল, তোর যেটা মনে হয় সেটাই অর্ডার কর। সারণ্য ওয়েটারকে ডেকে বলল, ওয়েটার, বলছি 2 প্লেট ভেজ পাস্তা দেবেন আর বেশি সস দেবেন না, আরেকটা চিনি ছাড়া কফি দিয়ে যাবেন। এদিকে ভেজ পাস্তার কথা শুনে অদ্রিজা নাক কুঁচকে নিল। যদিও এটা তনিমা দেবী লক্ষ্য করলেন, তাই মুচকি হেসে বললেন, কি রে অদ্রিজা, তুই খাবি তো পাস্তা? হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলেও কিছু করার নেই, আমাদের এখনও অনেকটা জার্নি করতে হবে, আর উল্টোপাল্টা খেয়ে যদি শরীর খারাপ করে তখন কি হবে? আহ, তুই এত কথা কেন বলছিস বলতো? আমরা কি বলেছি খাবো না? না মানে আগে থেকেই বলে দিলাম, তোমরা তো আর আমাকেই সবসময় খারাপ ভাবো, তাই না? ওইটার খাবার দিয়ে যেতেই তনিমা দেবী আর অদ্রিজা খেতে শুরু করে, যদিও ওদের ওটা খাবার একদমই ইচ্ছে ছিল না। আর পাশে বসে সারানো কফি খেতে থাকে। তারপর খাওয়া শেষ করে ধাবা থেকে বেরিয়ে মিস্টার ব্যানার্জিদের জন্য ওয়েট করতে থাকে। ওনারা এসে পৌঁছতেই একসাথে বেরিয়ে যায় গন্তব্যের দিকে। বেলা যখন 10টা বাজে তখন ওরা আবার একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় টিফিন করবার জন্য। মিস্টার ব্যানার্জি আর তার ওয়াইফ গাড়ি থেকে নেমে সারণ্যকে বলে আগেই রেস্টুরেন্টে ঢুকে গেছে খাওয়ার জন্য। এদিকে তনিমা দেবী আর অদ্রিজা গাড়িতে বসে আছে দেখে সারণ্য বলল, কি হলো, তোমরা এখনো বসে আছো কেন? চলো কিছু খেয়ে নেবে, চলো। তনিমা দেবী মুখ ঘুরিয়ে বললেন, না না থাক, আমাদের আর খেয়ে কোনো কাজ নেই। তুই যদি কিছু খেতে চাস খেয়ে আয়। কেন, কি হয়েছে তোমাদের? তোমরা খাবে না কেন? তনিমা দেবী একটু ব্যঙ্গ করেই বলল, খেয়ে আর কি হবে বল, সেই তো হয় শুকনো পাস্তা আর নয়তো রুটি ছাড়া আর তুই কিছুই খেতে দিবি না, তাহলে বেকার খেয়ে লাভ কি? অদ্রিজা কোনো কথা বলল না। আচ্ছা ঠিক আছে, তোমাদের যা খেতে ইচ্ছা হয় তোমরা তাই খাও, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু রাস্তায় যদি শরীর খারাপ হয় আমাকে কিন্তু কিছু বলতে পারবে না। তনিমা দেবী তাড়াতাড়ি গাড়ি থেকে নামতে নামতে বলল, তুই চুপ কর তো, খাবার খেলে শরীর খারাপ হবে বাপের জন্মে শুনিনি। আমার খুব খিদে পেয়েছে, আমি ভেতরে যাচ্ছি, তুইও চলে আয়। আর অদ্রিজা, তুই বসে আছিস কেন, আয় তাড়াতাড়ি। বলেই উনি তাড়াতাড়ি ভেতরে চলে গেলেন। অদ্রিজা সুরসুর করে গাড়ি থেকে নামতেই সারণ্য বলে উঠল, তুমিও তাহলে মায়ের দলে? অদ্রিজা আমতা আমতা করে বলল, না মানে আমি কিছু জানি না, আন্টি তো বললো। সারণ্য একটু ব্যঙ্গ করে বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো আগে থেকেই মায়ের দলে। অদ্রিজা আর কিছু না বলে মুচকি হেসে মাথা নিচু করে চলে গেল। সারণ্য গাড়ি পার্ক করে এসে ভেতরে ঢুকে দেখল মিস্টার ব্যানার্জি আর তার স্ত্রী খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও ওখান থেকে ঘুরে এসে মায়ের আর অদ্রিজার টেবিলের কাছে এসে দেখল ওরা আপন মনে লাচ্চা পরোটা আর মটর পনির খেতে ব্যস্ত। একটা নিঃশ্বাস ফেলে ওদের টেবিলের কাছে এসে বসতেই তনিমা দেবী খেতে খেতে বলল, বাবু তুই একটু খেয়ে দেখ, কত সুন্দর খেতে, আরও একটা লাচ্ছা পরোটা খেয়ে দেখ, হেভি টেস্ট। না না থাক, তোমরাই খাও, আমি ওসব খাবো না, ওসব তেল মশলা খেলে আমাকে আর দেখতে হবে না। ভালো জিনিস খাবিই বা কেন, তোর জন্য ওই শুকনো পাস্তাই ভালো। বলেই আবার খেতে লাগলো। এদিকে অদ্রিজাও মনের আনন্দে খাচ্ছে। সারণ্য আর চোখে একবার অদ্রিজার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর ওয়েটারকে ডেকে একটা ভেজ স্যুপ অর্ডার করে নিল এবং সেটা আস্তে আস্তে খেতে লাগলো। অদ্রিজা ওর খাবার দিকে আর চোখে তাকিয়ে মনে মনে বলল, কি রসকসীন মানুষ রে বাবা,
কি করে যে এইসব খেয়ে থাকেন ভগবানই জানেন। এত খাবার থাকতে তোর শেষে এইটা খাবার মন হলো? হ্যাঁ, এটাই আমার জন্য উপযুক্ত। আর তাছাড়া আমি ওই তেল মশলার খাবার এমনিতেও খাই না, সেটা তুমি ভালো করেই জানো। তোর থেকে বরং মিস্টার ব্যানার্জি অনেক ভালো। দেখ কত সুন্দর ওনার বউকে নিয়ে সময় কাটাচ্ছেন। কই উনি তো তোর মতো এরকম খাওয়া নিয়ে বাদ বিচার করেন না, বরং নিজের স্ত্রীর সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করছেন। আর তোকে বিয়ের কথা বললেই রাগ উঠে যায় তোর। কথাটা শুনেই শারনের মাথাটা গরম হয়ে গেল। ও রেগে গিয়ে বলল, দেখো মম, উনি কেমন সেটা আমি জানতেও চাই না, আর ওনার মতো আমি হতেও চাই না। আমি আমার মতো থাকতে চাই। আর তাছাড়া আমি তো তোমাদেরকে খেতে বারণ করিনি, তোমাদেরকে তো বললাম তোমাদের যা খেতে ইচ্ছা হয় তোমরা খাও। আমাকে শুধু শুধু কেন বিরক্ত করছো? তনিমা দেবী মুচকি হেসে বলল, আলে লে 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 লে, আমার ছোনা বাচ্চা রেগে গেছে। আচ্ছা আচ্ছা, আর বলবো না, তুমি খেয়ে নাও। বলে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। অদ্রিজা খাচ্ছে আর হাসছে। এদিকে সবার সামনে এরকম বলতে শারনও লজ্জা পেয়ে বলল, ধুস মম, তুমি আবার ওরকম বলছো তো? এবার কিন্তু আমি সত্যি সত্যি রেগে যাবো বলে দিলাম। তনিমা দেবী হেসে বললেন, আলে লে লে, আমার ছোনা বেটা এতক্ষণ তাহলে মিথ্যে মিথ্যে রাগ করছিল রে। মম, তুমি প্লিজ চুপ করো, সবাই আমাকে দেখছে। এই অদ্রিজা, এরকম আমার ছেলের দিকে তাকিয়ে হাসবি না। আমি দেখেছি তুই মিটি মিটি হাসছিলি। অদ্রিজা তবু মুচকি মুচকি হাসছে। শারণ্য বুঝতে পারে যে ও যতই রেগে যাচ্ছে ওর মা ততই ওকে নিয়ে মজা করছে। তাই ও আর কিছু না বলে চুপচাপ স্যুপটা খেয়ে নেয়। তারপর কাউন্টারে গিয়ে বিলটা মিটিয়ে গাড়ির কাছে চলে যায়। ততক্ষণে মিস্টার ব্যানার্জি আর ওনার স্ত্রীও ওদের গাড়িতে গিয়ে বসে পড়েছে। এদিকে তনিমা দেবী আর অদ্রিজাকে হেসে হেসে কথা বলতে বলতে রেস্টুরেন্ট থেকে বেরোতে দেখে শারণ্য মনে মনে বলল, বড্ড আমার উপর হাসা, তাই না? ওখানে পৌঁছই একবার, তারপর আমার ওপর হাসার ফল হাড়ে হাড়ে টের পাবো মিস অদ্রিজা দেবী। ওরা দুজন গাড়িতে এসে বসতেই শারণ্য আবার গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। আগে মিস্টার ব্যানার্জিদের গাড়ি, আর পেছনে শারণ্যদের গাড়ি এগিয়ে যায় শিটংয়ের উদ্দেশ্যে। সন্ধ্যে 7টার সময় ওরা শিটংয়ে এসে পৌঁছলো। আসলে আরও অনেক আগেই ওদের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে তারপর খাওয়া দাওয়া করেছে, সেই জন্য আরও এক্সট্রা 2 ঘন্টা লেগে গেছে। সকাল 10টায় নাস্তা করার পর দুপুর 1টার সময় ওরা একটা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছে। আর তার উপর অদ্রিজার মাঝপথে শরীর খারাপ করেছিল, যদিও শারণ্য ওষুধ খাইয়ে দেওয়ার পর কিছুটা সুস্থ হয়েছিল। ওখানে কিছুক্ষণ ওয়েট করবার পর আবার ওরা বেরিয়ে পড়ে শিটংয়ের উদ্দেশ্যে। শারণ্য যেহেতু প্রতি বছর এখানে আসে মেডিকেল ক্যাম্প করবার জন্যই, তাইও মোটামুটি এখানকার জায়গা সম্বন্ধে কিছুটা জানে। ওরা প্রতি বছর যেখানে ক্যাম্প করে, এবছরও তার আশেপাশেই একটা হোমস্টে দেখে আগে থেকেই বুক করে রেখেছিল। আর এর ঠিক পাশেই ওদের থাকার জন্য একটা কোয়ার্টার। তাই সব দিক ভেবে ও এখানে ওর মা আর অদ্রিজার জন্য হোমস্টে বুক করেছে। শারণ্য ওর গাড়িটা একটা সুন্দর হোমস্টের সামনে এনে দাঁড় করায়। ওর দেখা দেখি মিস্টার ব্যানার্জিও ওনার গাড়িটা দাঁড় করায়। শারণ্য গাড়ি থেকে নেমে বলল, মম, নামো, পৌঁছে গেছি আমরা। এদিকে তনিমা দেবীর সবে মাত্র চোখ লেগেছিল, তাড়াতাড়ি চোখ খুলে বললেন, এদিকে অদ্রিজা সিটে হেলান দিয়ে বেঘরে ঘুমাচ্ছে। এই অদ্রিজা, এবার ওঠ, আমরা তো চলে এসেছি। আরে এই অদ্রিজা। অদ্রিজা ঘুমের মধ্যে তাড়াতাড়ি উঠে বসে তারপর চারিদিক তাকিয়ে হু আন্টি বলে গাড়ি থেকে নামে। শারণ্য গাড়ি থেকে লাগেজগুলো নামাতে নামাতে বলল, এতক্ষণ ধরে যে একটা মানুষ ঘুমোতে পারে আমার তো অন্তত জানা ছিল না। উফ, কত কি যে আর দেখতে হবে। বেশ ব্যঙ্গ করে এই কথাগুলো বলল শারণ্য। তনিমা দেবী মুচকি হেসে বললেন, তুই আর বক বক করিস না তো বাবু, এতক্ষণ গাড়িতে বসে থাকা যায় বল? শারণ্য একটা জোরে নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ সেটাই, আমি তো এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলাম, তাই না? বড্ড বেশি বক বক করিস, বুঝলি তো? এখন কোথায় যাব সেটা বল। শারণ্য লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে কাউকে যেন একটা ফোন করলো। তারপর মিস্টার ব্যানার্জিদের কাছে গিয়ে বলল, আমি বলে দিয়েছি মিস্টার ব্যানার্জি, ওরা বললো একটা এক্সট্রা রুমও পাওয়া যাবে। তাহলে চলুন যাওয়া যাক। না না, একটু ওয়েট করুন, আসলে আমাকে একজন পিক আপ করতে আসছে। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক ওদের পিক আপ করতে আসে। শারণ্য ওদের লাগেজগুলো নিয়ে ওনার সাথে এগিয়ে যায়। অদ্রিজা ও ওর লাগেজটা নিয়েছে, আর পিছনে পিছনে মিস্টার ব্যানার্জি এবং তার স্ত্রী এগিয়ে যায়।
লোকটি ওদেরকে একটা বাড়ির সামনে নিয়ে গিয়ে বলল, এই রুমটাই আপনার, আপনারা এটাতে থাকবেন, আর এই যে এটা আপনাদের। সারণ্য ওদের লাগেজটা রুমের মধ্যে রাখে। তনিমা দেবী চারিদিকে তাকিয়ে বলল, না না, কোনো প্রবলেম হবে না। কিরে অদ্রিজা, ঠিক আছে তো? অদ্রিজা ততক্ষণে ছোট্ট ব্যালকনিতে গিয়ে চারিদিকে তাকিয়ে দেখছে। তনিমা দেবীর কথা শুনে বলল, একদম ঠিক আছে আন্টি, কোনো প্রবলেম নেই। তুমি এখানে দেখবে এসো, ভিউটা কি সুন্দর না? তনিমা দেবী হেসে বলল, আচ্ছা দাঁড়া, যাচ্ছি। তনু, তুই তাহলে কোথায় থাকবি? আমি তো কোয়ার্টারে থাকবো, তবে আজ রাতটা এখানেই থাকবো ভাবছি। কারণ আমি একটা এক্সট্রা রুমও বুক করতে চেয়েছিলাম, কিন্তু ওরা বললো সব রুম বুকড। না না, দরকার নেই, তুই একটা রাত এখানেই থেকে যা, আমাদের কোনো সমস্যা হবে না। লোকটি এবার আসছি বলে ঘরে ঢুকে বলল, বলছি আপনাদের যখন কোনো দরকার পড়বে প্লিজ আমাকে বলবেন, আমি চলে আসব। রাতেও যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে কল করে নেবেন, কেমন? আমি আশেপাশেই আছি। আচ্ছা আচ্ছা। এতটুকু বলেই লোকটা চলে গেল। মম, তোমরা তাহলে সব কিছু গুছিয়ে নাও, কেমন? আমি একটু বাইরে থেকে আসছি। বাইরে বেশিক্ষণ থাকিস না, খুব শীত পড়ছে এখানে। সারণ্য আর চোখে অদ্রিজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সে আমি এক্ষুনি চলে আসবো। তুমি বরং ওকে ব্যালকনি থেকে ভেতরে আসতে বলো, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তনিমা দেবী অদ্রিজার কাছে গিয়ে বলল, অদ্রিজা ভেতরে চল, এখানে থাকিস না, খুব শীত পড়ছে। বলতেই অদ্রিজা মুখ কালো করে ভেতরে এসে বিছানায় বসল। তনিমা দেবী লাগেজগুলো খুলে জিনিসপত্র গুছাতে লাগলেন, আর অদ্রিজা বসে বসে ফোন ঘাঁটতে লাগলো। সারণ্য বাইরে থেকে ঘুরে এসে দেখলো ওর মা জিনিসপত্রগুলো প্রায় সব গুছিয়েই নিয়েছে, আর অদ্রিজা বিছানায় বসে বসে ফোন ঘাঁটছে। মম, তোমাদের কোনো অসুবিধা নেই তো? দেখো, এখনো কিন্তু সময় আছে, বলতে পারো। না, আমার কোনো প্রবলেম নেই, সব তো দেখলাম ঠিকঠাকই আছে। ঠিক আছে, তোমরা বসো, আমি টিফিনের ব্যবস্থা করে আসছি। বলেই সারণ্য চলে গেল। অদ্রিজা তনিমা দেবীর দিকে তাকিয়ে বলল, আন্টি, আমার না এবার খুব ভয় করছে, এটা ভেঙে পড়ে যাবে না তো? তনিমা দেবী হেসে বললেন, ধুর বোকামে, এখানে তো সব হোমস্টেগুলো কাঠের তৈরি আর মাটি থেকে কিছুটা উপরে তৈরি করা, যাতে ভূমিকম্প এড়ানো যায়। এতে ভয় পাওয়ার কি হলো? আসলে পুরো বাড়িটাই তো কাঠের তৈরি, তাই কেমন ভয় ভয় করছে। কাঠের তৈরি তো কি হয়েছে, ভেঙে পড়ে যাবে বলে ভয় লাগছে? বলেই হো হো করে হেসে উঠল। তবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর ব্যালকনি থেকে ভিউটা দেখো, আরও সুন্দর লাগছে। আর দূরে ওটা মনে হয় কাঞ্চনজঙ্ঘা, তাই না আন্টি? হ্যাঁ, এখন সন্ধে হয়ে গেছে বলে বুঝতে পারছিস না, কাল সকালে দেখিস সব ঘুরে ঘুরে। তখনই সারণ্য রুমে এসে বলল, মম, ওকে বলে দাও এখানে যখন তখন যেন বাইরে বের না হয়। ও এখানে কিন্তু জঙ্গলি লেপার্ড আছে। অদ্রিজা ভয় পেয়ে বলল, কি সত্যি আন্টি? হ্যাঁ আছে তো, তুই যেন হুটহাট রুম থেকে বেরিয়ে যাস না। বারণ করার দরকার করলাম, এবার যদি জেদ করে ও বের হয় তাহলে ও বুঝবে যখন জঙ্গলি লেপার্ডগুলোকে কামড়ে দেবে। অদ্রিজা কিছুটা রেগে গিয়ে বলল, আপনাকে কে বললো যে আমি রুম থেকে বের হব? আমি কি বলেছি যে আমি বের হব? তনিমা দেবী হেসে বললেন, আরে ও মজা করছে তোর সাথে, তুই শুধু শুধু রেগে যাচ্ছিস কেন? এদিকে সারণ্য মুচকি হেসে বলল, মম, তোমরা একটু ওয়েট করো, উনি একটু পরেই এসে খাবার দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আর বলছি, তোদের হসপিটালের বাস কখন এসে পৌঁছাবে? ওইখানেই তো গন্ডগোলটা হয়ে গেছে, ওরা এখনো বের হয়নি। ফোন করলাম, বললো রাত 10টায় নাকি বাস ছাড়বে। ও আচ্ছা। ওই জন্যই তো আমি আজকে রাতটা এখানেই থাকবো ভাবছি। তারপর কাল একেবারে তোমাদের সব কিছু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে তারপর আমি কোয়ার্টারে চলে যাব। তখনই ওই ভদ্রলোকটি অর্থাৎ সুরেশবাবু চা এবং সাথে কিছু মোমো নিয়ে এলেন। এই নিন সন্ধ্যার টিফিন, আর যদি কিছু লাগে আমাকে বলবেন, আমি এনে দেব। তবে আগে থেকে বলে দিলে খুব ভালো হয়। তনিমা দেবী তো মোমো দেখে খুব খুশি হলেন, কিন্তু সারণ্যর দিকে তাকিয়ে রইলেন। এখানে এইসবই পাওয়া যায়, তাই আর বারণ করছি না। খাবে খাও, তবে অল্প খাওয়ার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, এই নে অদ্রিজা, তুইও খা। অদ্রিজা অমনি একটা মোমোর প্লেট তুলে নিল, আর নেওয়ার সময় সারণ্যর দিকে আর চোখে দেখে নিল। যদিও সারণ্য ওর এই কাণ্ডটা ঠিকই লক্ষ্য করলো, আর মুচকে মুচকে হাসতে লাগলো। এই বাবু, তুই খাবি না? না না, আমি খাবো না,
আমি শুধু 1 কাপ চাই খাবো। ও হ্যাঁ, তোমাদের সাথে তো পরিচয় করানোই হলো না। ইনি হচ্ছেন সুরেশবাবু, ইনি এখানেই থাকেন। আর এই যে হোমস্টেগুলো দেখছো, এগুলো সবই ওনার। ও আচ্ছা। আর সুরেশবাবু, ইনি হচ্ছেন আমার মা। আর এটা হলো তনিমা দেবী ওকে আর বলতে না দিয়ে বলল, এটা আমার একটা মেয়ের মতো। ও আচ্ছা, ঠিক আছে। আমি এখন যাই ডাক্তারবাবু, দরকার পড়লে ফোন করে নেবেন, কেমন? আচ্ছা। সুরেশবাবু চলে যেতেই তনিমা দেবী বললেন, বাবু, তুই সে সকাল থেকে তেমন কিছুই খাসনি, এবার তো কিছু খা। এইসব রিচ খাওয়ার আমার একদমই ভালো লাগে না, তোমরা বরং খাও, আমি একেবারে সেই রাতেই খাবো। বলেই ওর লাগেজ থেকে ল্যাপটপটা বের করে ব্যালকনিতে গিয়ে বসল। অদ্রিজা মনে মনে বলল, আমি এতক্ষণ কি সুন্দর ওখানে বসে হাওয়া খাচ্ছিলাম, আর সেটা ওনার সহ্যই হলো না। আর এখন দেখো, উনি নিজেই গিয়ে ওখানে বসে আছেন। তনিমা দেবী ওর দিকে তাকিয়ে বলল, আরে তুই এত রেগে যাচ্ছিস কেন বলতো? ও তো কাল ওর কাজ নিয়ে চলে যাবে, তখন না হয় নিজের মতো ঘুরিস। অদ্রিজা ঘাবড়ে গিয়ে বলল, না না আন্টি, আমি রেগে যাব কেন? আমি তো একটা জিনিস ভাবছিলাম। তনিমা দেবী মুচকি হেসে বলল, সে আমি বুঝতে পারছি। বলেই মিটিমিটি হাসতে লাগলেন। রাত 10টা বাজতেই সুরেশবাবু দেশি মুরগির ঝোল আর রুমালি রুটি দিয়ে গেলেন, সাথে একটা করে মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে তনিমা দেবী আর অদ্রিজা বিছানায় শুয়ে পড়ল, আর এদিকে সারণ্য সোফায় শুয়ে পড়ল। রাত যখন 2টো বাজে, হঠাৎ অদ্রিজার জল পিপাসা পায়। সে বিছানা থেকে নেমে রুমের লাইটটা অন করে টেবিলে রাখা জলের বোতল থেকে জল খেয়ে নেয়। তারপর আবার বিছানায় আসবার জন্য ঘুরতেই ওর চোখ পড়ে সারণ্য সোফায় কুকড়ে শুয়ে আছে, তার উপর ভালোই ঠান্ডা পড়েছে। অদ্রিজা একবার ভাবে একটা চাদর নিয়ে ওর গায়ে টেনে দেবে, কিন্তু পরক্ষণে ভাবে যদি উনি রেগে যায় ওর উপর, তাই আবার বিছানার কাছে চলে আসে। আস্তে আস্তে বলে, ইস, শুধু শুধু উনি ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। না না, বরং চাদরটা ওনার গায়ে টেনে দিই। কিন্তু উনি যদি আবার রেগে যান, আচ্ছা যা হবে দেখা যাবে, এখন বরং চাদরটা টেনে দিই ওনার গায়ে। বলেই বিছানা থেকে চাদর নিয়ে আস্তে আস্তে সারণ্যর কাছে গিয়ে চাদরটা টেনে দিতে গিয়েও থমকে যায়। তারপর সাহস করে চাদরটা গায়ে দিতেই সারণ্য ঘুমের মধ্যে চাদরটা নিয়ে নিজের গায়ে ভালো করে জড়িয়ে নেয়। অদ্রিজা তাড়াতাড়ি বিছানার কাছে এসে লাইটটা অফ করে বিছানায় শুয়ে পড়ে। এই পুরো ঘটনাটা তনিমা দেবী দেখলেন, কিন্তু কোনো সাড়া শব্দ করলেন না, শুধু মুচকি মুচকি হাসলেন। পরের দিন সকাল, তখন প্রায় 6টা বাজে। সারণ্য ঘুম থেকে উঠে দেখল অদ্রিজা আর ওর মা এখনও ঘুমাচ্ছে। তাই আস্তে আস্তে সোফা থেকে উঠে ব্যালকনির জানলা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। দূরে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর রোদের ঝিলিমিলি দেখতে দেখতে মনটা ওর আকুলি বিকুলি করে উঠল। মনে হলো গরমের মরশুমে এই মেঘে ঢাকা এক টুকরো উত্তরবঙ্গ যেন এক বিশাল স্বর্গরাজ্য। সারণ্যের ইচ্ছাও হলো এখনই চারিপাশটা ঘুরে ঘুরে দেখে আসবে, কিন্তু পরক্ষণেই ওর কাজের কথা মনে পড়ে যায়। তাই বাধ্য হয়ে ব্যালকনি থেকে ঘরে এসে ব্যালকনির পর্দাটা সরিয়ে দিল। তারপর লাগেজ থেকে ওর জামা প্যান্ট বের করে রেডি হয়ে নিল। অতপর ওর মাকে ডেকে আসছি বলে বেরিয়ে গেল ওর লাগেজটা নিয়ে। যদিও এখান থেকে খুব একটা দূরে নয় ওদের কোয়ার্টার, এই তো 2টো রুমের পরেই ওদের একটা বড় কোয়ার্টার। তার উপর প্রায় 10টা তাঁবু পড়েছে ওখানে। 2 দিন আগেই হসপিটাল থেকে গাড়িতে করে সব মালপত্র চলে এসেছিল। সারণ্য ওর লাগেজটা নিয়ে ওদের কোয়ার্টারে গিয়ে ওর রুমে ওটা রেখে দিল। তারপর মিস্টার ব্যানার্জিকে ফোন করতে উনি ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বলুন মিস্টার চ্যাটার্জি। বলছি, আপনি কি এখনো ঘুমাচ্ছেন? মিস্টার ব্যানার্জি মুচকি হেসে বলল, আরে বউকে নিয়ে একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। সারণ্য লজ্জা পেয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনি ঘুমান, আমি তাহলে পরে কল করছি। মিস্টার ব্যানার্জি হেসে বলল, আরে না না বলুন, আমি এই তো উঠে পড়েছি, এবার বেরোবো। আপনি বড্ড মজা করেন বুঝলেন তো। যাই হোক, আপনি কোয়ার্টারের কাছে আসুন, আমি আপনার জন্য ওয়েট করছি। হ্যাঁ আমি আসছি। আচ্ছা বলছি, আজ কি ক্যাম্পেই চেক আপ হবে? হ্যাঁ, মিস্টার চৌধুরীকে আমি কল করেছিলাম, উনি বললেন বাস এখনও পৌঁছতে অনেক লেট হবে, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আজ কিন্তু আমাদের অনেক কাজ। হ্যাঁ সেটা তো জানি, ক্যাম্পের ওখানে তো কাজ শুরু হয়ে গিয়েছে, ওগুলো সব বলে বলে দিতে হবে।
আর তার উপর শিলিগুড়িতে যে ক্যাম্প স্টার্ট হয়ে গেছে, আজ তো সেখানে যেতে হবে। ঠিক আছে, আপনি 1 মিনিট ওয়েট করুন, তারপর আমি আসছি। মিস্টার ব্যানার্জি আসতেই ওরা তাড়াতাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে সকাল 8টা বাজতেই তনিমা দেবী তাড়াতাড়ি অদ্রিজাকে ঘুম থেকে ডেকে দিলেন। অদ্রিজা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে বলল, উনি চলে গেছেন আন্টি। ততক্ষণে সুরেশবাবু এসে চা দিয়ে গেছেন। তনিমা দেবী মুচকি হেসে বলল, হ্যাঁ, ও সকালেই চলে গেছে। কেন, তোর চিন্তা হচ্ছে বুঝি? অদ্রিজা আমতা আমতা করে বলল, বারে আমার কেন চিন্তা হবে, আমি তো এমনি জাস্ট জিজ্ঞেস করলাম। তনিমা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাতে ঠান্ডা লাগছে বলে গায়ে চাদর টেনে দিল, আবার এখন বলছে চিন্তা হবে কেন? অদ্রিজা চা খেতে খেতে বিষম খেল, আর তনিমা দেবী মুচকি হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কথাটা শুনে বিষম লাগলো বুঝি? না মানে আসলে তুমি জানলে কি করে? তনিমা দেবী চায়ে চুমুক দিয়ে বলল, তুই কি ভাবছিস আমি তখন ঘুমোচ্ছিলাম? আরে পাগলি, তুই যখন লাইট অন করেছিস তখনই আমার ঘুম ভেঙে গেছিল। আমি ভেবেছিলাম তুই জল খেয়ে শুয়ে পড়বি, কিন্তু আমার ছেলের গায়ে চাদর টেনে দিবি সেটা আমি ভাবতে পারিনি। অদ্রিজা লজ্জায় লাল হয়ে বলল, আসলে ভালোই ঠান্ডা পড়েছিল তো, আর উনি কুঁকড়ে শুয়েছিলেন, তাই ভাবলাম চাদরটা টেনেই দিই। ও আচ্ছা, তাই বুঝি? অদ্রিজা মনে মনে বলল, দূর, কেন যে ওনার গায়ে চাদরটা দিতে গেছিলাম ভগবানই জানেন। যদি জানতাম আন্টি দেখছে তাহলে কখনোই যেতাম না। তনিমা দেবী মুচকি হেসে বলল, কি হলো, আমি দেখেছি বলে এখন তোর আফসোস হচ্ছে বুঝি? অদ্রিজা অবাক হয়ে মনে মনে বলল, এই মা ছেলেকে আমি কিছুতেই বুঝতে পারি না। এরা দুজনেই আমি কি ভাবছি সে কথা কি করে যে বুঝে যায় কে জানে। আমি কি করে জেনে যাই তোর মনের কথা, সেটাই ভাবছিস তাই তো? অদ্রিজা মাথা চুলকে বলল, তুমি কি করে জানলে? তনিমা দেবী হেসে বললেন, ওরে আমার বয়স তো আর কম হলো না, তাই না? আমার কি এক্সপিরিয়েন্স কম? আমি সব বুঝতে পারি। সেটাই তো দেখছি। কাল তো চারিদিক অন্ধকার ছিল, তাই অতটা দেখতে পাসনি। এখন ব্যালকনিতে গিয়ে দেখ বাইরেটা কত সুন্দর। অদ্রিজা তাড়াতাড়ি ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় আর চারিদিকে তাকিয়ে প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আন্টি দেখবে এসো, ওই দেখো ওটা কাঞ্চনজঙ্ঘা না? আর দেখো মেঘগুলো কিরকম কাছ থেকে ভেসে ভেসে বেড়াচ্ছে। তনিমা দেবী ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি দেখেছি রে, সত্যিই খুব সুন্দর জায়গা। এমনি বলে প্রকৃতির প্রেয়সী উত্তরবঙ্গ। তনিমা দেবী দূরে পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা অদ্রিজা। অদ্রিজা তখন দূরে রোদ আর মেঘের লুকোচুরি দেখতে ব্যস্ত, বলল, কি হয়েছে আন্টি? তোকে একটা কথা বলবো। অদ্রিজা অন্যদিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো না। আচ্ছা তুই আমার সাথে ফ্রি তো? মানে আমাকে তুই তোর বন্ধুর মতোই মনে করিস তো? অদ্রিজা তনিমা দেবীর দিকে তাকিয়ে হেসে ওনার গাল দুটো টিপে দিয়ে বলল, সেটা আবার বলতে? তুমি তো আমার আন্টি কম, বন্ধু বেশি। তাহলে একটা কথা বলি, রাগ করবি না তো? ভালোভাবে উত্তর দিবি। রাগ করবো কেন, বলোই না কি বলবে। আচ্ছা ধর আমি যদি তোকে আমার ছেলের বউ করতে চাই, তাহলে তুই কি রাজি হবি? অদ্রিজা লজ্জায় লাল হয়ে ওনার দিকে তাকিয়ে বলল, ধুর, তুমিও না আন্টি, কি যে বলো, সব সময় উল্টোপাল্টা কথা। না রে, আমি সত্যি বলছি, যদি বাবুর সাথে তোর বিয়ে ঠিক করি তাহলে তুই রাজি হবি? ইম্পসিবল। তোমার ওই গোমরা মুখ হুলো বেড়াল ছেলেকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। কেন রে, আমার ছেলেটা কি খুব খারাপ? খারাপ বলে খারাপ? উনি সব সময় মুখটা এমন গোমরা করে থাকেন, আর সব থেকে বড় কথা উনি তো আমাকে সহ্যই করতে পারেন না, আমাকে দেখলেই রেগে যান। তনিমা দেবী মুচকি হেসে বলল, আরে ও তো ওরকম নয় রে, ও হয়তো শাসন করে খুব,
কিন্তু মনের দিক থেকে ও খুব নরম। তুই দেখছিস তো, ও যেমন শাসন করে তেমনি কতটা কেয়ার করে। আচ্ছা, রাস্তায় যখন তোর শরীর খারাপ হলো তখন ও কতটা টেনশন করছিল দেখিসনি? এমনকি তাড়াতাড়ি করে মেডিকেল শপ থেকে ওষুধ কিনে তোকে খাইয়ে তবে ও শান্ত হয়েছিল। অদ্রিজা বাচ্চাদের মতো করে বলল, তা ঠিক, কিন্তু উনি তাহলে আমার ওপরে ওরকম রেগে যান কেন? আসলে ও সব সময় নিজের রুটিন ওয়াইজ চলে। ও কখনো ভুলভাল খাবার খায় না, কোনো নেশা করে না, টাইমে সব কিছু করে। আর ওর চোখের সামনে যদি কেউ উল্টো পাল্টা কাজ করে তাহলে ও খুব রেগে যায়। এমনকি ও আমার উপরেও মাঝে মাঝে রেগে যায়। বুঝলাম, কিন্তু তুমি তা বলে এটা বলো না যে আমাকে ওনাকে বিয়ে করতে হবে। আমি জানি তোর আর ওর সাপে নেউলে সম্পর্ক, কিন্তু দেখিস একদিন ঠিক প্রেম হবেই। অদ্রিজা লজ্জা পেয়ে বলল, আন্টি এসব কি বলছো বলো তো? এরকম কখনোই হবে না। আমি ভাবলাম তোকে আমার বৌমা করব, কিন্তু তুই তো রাজি নস। থাক, কি আর করা যাবে, দুদিন পর এমনিতেই মরে যাব। ভেবেছিলাম মরার আগে ছেলের বউকে দেখে যাব, তার বোধহয় সম্ভব না। বেশ ইমোশনাল ভাবে বলল তনিমা দেবী। অদ্রিজা রেগে গিয়ে বলল, শোনো আন্টি, এইসব উল্টোপাল্টা কথা তুমি একদম বলবে না। তোমার কিচ্ছু হবে না, তোমার ছেলের বিয়ে হবে, বউ হবে, সব হবে। একটু ওয়েট তো করো। না রে, হবে না। তুই তো বললি ওকে বিয়েই করবি না। আরে আমি ছাড়া কি আর মেয়ে নেই নাকি? তুমি দেখো আন্টি, আমার থেকে আরো ভালো কোনো মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে হবে। চুপ কর তো তুই। তোকে আমার পছন্দ বলে কি আর সবাই আমার পছন্দ? আর দেখতে সুন্দর বলে মনটাও সুন্দর হবে এমনটা তো কথা নয়, তাই না? তা ঠিক, কিন্তু সবাই তো আর সমান হয় না আন্টি, কেউ কেউ ভালোও হয়। তনিমা দেবী মুচকি হেসে বলল, তবে আমার খুব বড় একটা টেনশন হচ্ছে, বুঝলি? কেন, কি হয়েছে? সে না হয় কারোর সঙ্গে বাবুর বিয়ে দিয়ে দিলাম, তারপর বাবু তো হসপিটালে চলে যাবে, তারপর ও যদি আমাকে মারধর করে, অত্যাচার করে, তখন আমি কি করব? অদ্রিজা বাচ্চাদের মতো করে বলল, বারে মারধর করবে বললেই হলো? আমি তো যাব মাঝে মাঝে, এমন শিক্ষা দেব না যে টর্চার করা একেবারে বের হয়ে যাবে। তনিমা দেবী মুচকি হেসে বলল, তুই কিছুই করতে পারবি না রে। তখন কি আর তোকে সে ও বাড়িতে ঢুকতে দেবে? বলবে আমার বরের বাড়িতে তুই কি করতে এসেছিস, তারপর হয়তো বাড়ি থেকে বের করে দেবে। কথাটা শুনে অদ্রিজা চুপ করে গেল। তারপর আমতা আমতা করে বলল, আমি আমি মহিলা সমিতিতে খবর দেব, ব্যাস, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, তা হতে পারে। আচ্ছা যাই হোক, আমার ঘাড়ে একটু মালিশ করে দিবি রে, খুব ব্যথা করছে। আচ্ছা তুমি চেয়ারে বসো, আমি মালিশ করে দিচ্ছি। তনিমা দেবী চেয়ারে বসে বললেন, আমার ব্যাগ থেকে ভলিনি জেলটা বের করে নিয়ে আয় তাহলে। অদ্রিজা ঘরে চলে গেল ওটা আনতে। আর এদিকে তনিমা দেবী মুচকি হেসে বলল, এখান থেকে ফিরেই যত তাড়াতাড়ি সম্ভব তোরা বাবুর বিয়ের কথা বলবো। তুই যতই পালানোর চেষ্টা করিস, আমি তোকে ছাড়ছি না। এদিকে অদ্রিজা এসে বলল, কি হলো আন্টি, কি ভাবছো? না রে, কিছুই না, তুই দে একটু মালিশ করে দে। অপরদিকে গিনি দেবী রাগিনী দেবীর ঘরে এসে দেখলেন রাগিনী দেবী বিছানায় শুয়ে কাঁদছেন। উনি বললেন, তুই এরকম অভিমান করে থাকলে হয় বল? তুই এরকম কাঁদিস না, চল আমার সঙ্গে চল, খেয়ে নিবি চল। না বৌদি, আমার খিদে নেই, আমি খাবো না। এবার কিন্তু আমি রেগে যাব বলে দিলাম। চল তাড়াতাড়ি, খাবি চল। আমি তো বলছি বৌদি, আমার খাওয়ার ইচ্ছে নেই, আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। গিনি দেবী রাগিনী দেবীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হ্যাঁ আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা যে কতটা ভয়ঙ্কর, সেটা যারা ওই অবস্থায় না পড়েছে তারা ছাড়া কারোর বোঝার ক্ষমতা নেই। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই শুধু শুধু এরকম কষ্ট পেলে কি করে হবে বল? তোর দাদা ওরকমভাবে বলতে চায়নি, তুই বিশ্বাস কর। রাগিনী দেবী গিনি দেবীকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল,
আমি জানি দাদা ওরকমভাবে বলতে চায়নি, কিন্তু আমি নিজেও তো আর পারছি না বৌদি। আজ 20টা বছর কি করে যে আমি বেঁচে আছি সেটা আমিই জানি। আচ্ছা বৌদি, আমি কি ওকে কখনোই খুঁজে পাবো না? গিনি দেবী ওনার চোখের জল মুছে দিয়ে বললেন, তুই প্লিজ এরকম কষ্ট পাস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তুই তোর মনের মানুষকে একদিন ঠিক খুঁজে পাবি, দেখিস। সত্যি বৌদি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আচ্ছা এখন চটপট খেয়ে নিবি, চল তো দেখি। আমি খাবো না বৌদি, আমার ভালো লাগছে না। আমিও কিন্তু খাবো না, তাহলে বলে দিলাম। তুমি কেন খাওনি বৌদি? বারে, আমার ছোট ননদ সোনাটা এখনো খায়নি আর আমি খেয়ে নেব, তা কি করে হয়? তুমি না আগের জন্মে হয়তো আমার মা ছিলে, জানো তো। হবে হয়তো। ঠিক আছে, এবার খাবি তো? তুমি খাবে তো আমার সঙ্গে? তাহলে আমাকে একটু খাইয়ে দেবে? আচ্ছা তাই বুঝি। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই তাহলে এখন উঠে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। বলেই রান্নাঘর থেকে ওনার জন্য খাবার নিয়ে এলেন আর পরম যত্নে নিজের ননদকে খাইয়ে দিতে লাগলেন। এদিকে তখন দুপুর 12টা বেজে 10 মিনিট। সুরেশবাবু দুপুরের খাবার নিয়ে এসে বললেন, দিদি, আপনাদের খাবার নিয়ে এসেছি, দরজাটা খুলুন। অদ্রিজা তখন বসে বসে ফোন ঘাঁটছিল আর তনিমা দেবী টিভি দেখছিলেন। উনি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলেন আর সুরেশবাবু খাবারটা নিয়ে ভিতরে ঢুকল। এই নিন আপনাদের দুপুরের খাবার, এটা খেয়ে নিন, আর যদি কিছু দরকার হয় আমাকে বলবেন প্লিজ। হ্যাঁ বলছি, একটা আইসক্রিম হবে? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বলেই খাবারগুলো ওনার হাত থেকে নিয়ে নিলেন আর উনি চলে গেলেন আইসক্রিম নিয়ে আসতে। উনি চলে যেতেই তনিমা দেবী বললেন, অদ্রিজা চলে আয়, খেয়ে নিবি আয়। অদ্রিজা তখন ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে ফটো তুলছিল। হঠাৎ তনিমা দেবী ডাকতেই ও বলল, আন্টি আমি একটু পরে খাবো, এখন ভালো লাগছে না। না, ওরকম বললে হবে না, চুপচাপ চলে আয়, খেয়ে নে। অদ্রিজা বাধ্য হয়ে গুটি গুটি পায়ে এসে বসলো চেয়ারে। তনিমা দেবী মুচকি হেসে বলল, তুই একটু আগে বলেছিলি না আইসক্রিম খাবি, দাঁড়া, উনি এক্ষুনি এসে দিয়ে যাবে বলেছেন। সত্যি? সত্যি রে। আচ্ছা আন্টি, আমাকে কিন্তু অল্প একটুখানি ভাত দাও, আমি এতটা খেতে পারবো না। তনিমা দেবী একটু ভাত কমিয়ে নিয়ে বলল, দেখ এবার ঠিক আছে? ঠিক আছে। এই তুই ফোনটা রাখ এবার, সব সময় খালি ফোন নিয়ে ঘাটাঘাটি করে, চুপচাপ খেয়ে নে। অদ্রিজা মুখ কালো করে ফোনটা রেখে খেতে লাগলো। কিছুক্ষণ পর সুরেশবাবু দুটো আইসক্রিম এনে দিয়ে গেলেন আর বললেন, আপনারা এখন একটু ঘুমিয়ে নিন কেমন, বিকেলে আমি আপনাদের 4-5টা ঘুরিয়ে নিয়ে আসব। আচ্ছা। আর হ্যাঁ, দরজা সবসময় বন্ধ রাখবেন, এখানে চুরি হওয়ার ভয় আছে, কিন্তু নিজেদের জিনিসপত্র সবসময় গুছিয়ে রাখবেন। বলেই উনি চলে গেলেন। বিকেলে বেশ সাজুগুজু করে অদ্রিজার তনিমা দেবী বেরোলেন সুরেশবাবুর সাথে 4-5টা ঘুরে দেখবার জন্য। সুরেশবাবু আগে আগে হাঁটছেন আর পিছনে পিছনে অদ্রিজা এবং তনিমা দেবী। অদ্রিজা তো মুগ্ধ হয়ে চারিদিকে তাকিয়ে দেখছে। উঁচু পাহাড় থেকে মেঘের লুকোচুরি দেখে আনমনেই ওর মুখ থেকে বেরিয়ে আসছে, ওয়াও। তাড়াতাড়ি তনিমা দেবীকে দেখিয়ে বলল, আন্টি ওই দেখো, মনে হচ্ছে না আমরা মেঘেদের থেকে কতটা উপরে আছি, দেখতে কি সুন্দর লাগছে তাই না? তনিমা দেবী হেসে বললেন, দেখছি তো, ঠিক যেন এক টুকরো স্বর্গরাজ। সত্যি প্রকৃতি প্রেয়সী এই উত্তরবঙ্গ যেন সবার থেকে আলাদা। সুরেশবাবু বললেন, তা ঠিক, তবে গ্রাম বাংলার সৌন্দর্যের কাছে এটা কিছুই নয়। এটা কিন্তু খাসা কথা বলেছেন সুরেশবাবু। আচ্ছা আপনি বাঙালি তাই না? হ্যাঁ, আমি বাঙালি, আর আমার বাড়ি হলো সেই মেদিনীপুরে। ও আচ্ছা, ওই জন্যই আপনার গ্রাম বাংলাকে ভালো লাগে। সুরেশবাবু হেসে বললেন, ডক্টর চ্যাটার্জির সাথে আমার অনেক দিনেরই আলাপ। উনি প্রথম যখন এখানে মেডিকেল ক্যাম্পে এসেছিলেন ঠিক তখন থেকেই, আজ থেকে প্রায় 4 বছর আগে।
তারপর থেকে তো প্রতি বছরই এখানে আসেন। তনিমা দেবী হাঁটতে হাঁটতে বললেন, হ্যাঁ, ও তো এই 4 বছর হলো ক্যাম্পে আসছে। আচ্ছা, আপনি কি তাহলে বাড়ি যান না? না না, বাড়ি বলতে মেদিনীপুরে আমাদের জায়গা জমি ছিল, সেসব বিক্রি করে এইখানে চলে এসেছি, তাই আর যাওয়া হয় না। তা ওখানে কি বউ ছেলে মেয়ে নিয়েই থাকেন? কথাটা শুনেই সুরেশবাবু চুপ করে গেলেন। তারপর স্মিত হেসে বললেন, না, বিয়ে করিনি, আমি আমার মা একাই থাকি এখানে। তনিমা দেবী অবাক হয়ে বলল, এ মা, বিয়ে করেননি কেন? সুরেশবাবু আস্তে আস্তে বলল, সে এক কাহিনী, পরে শুনবেন না হয়। আপাতত চলুন সবটা ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। তনিমা দেবী বুঝতে পারলেন সুরেশবাবু কথাটাকে এক প্রকার এড়িয়ে গেলেন, তাই আর কিছু জিজ্ঞাসা করলেন না। পেছনে তাকিয়ে দেখলেন অদ্রিজা তখন ফোনে ফটো তুলতে ব্যস্ত। এই ছুরি, তুই কত ফটো তুলবি রে? আয় তাড়াতাড়ি, নয়তো আমরা এগিয়ে যাব আর শেয়ালে ধরবে তোকে। অদ্রিজা ভয়ে তাড়াতাড়ি দৌড়ে তনিমা দেবীর কাছে এসে বলল, তুমি না আন্টি সব সময় আমাকে ভয় দেখাও, আর একটু হলেই পড়ে যাচ্ছিলাম। সুরেশবাবু হেসে বললেন, না না, ভয় পাওয়ার কিছু নেই। এখন দিনের বেলায় ভয় নেই, ওরা রাতে শিকারের জন্য বেরোয়, তখন ভয় থাকে। অদ্রিজা তনিমা দেবীর দিকে আর চোখে তাকিয়ে বলল, দেখলে তো, তুমি ইচ্ছে করেই আমাকে ভয় পাইয়ে দিলে। ওরা আবার হাঁটতে শুরু করে। সত্যি বলতে আমি আজও ডাক্তারবাবুর কাছে কৃতজ্ঞ। উনি সেদিন আমার মায়ের জন্য সেই কলকাতা থেকে এত দূর ছুটে এসেছিলেন আমার মায়ের চিকিৎসার জন্য। হ্যাঁ, ও বলেছিল আমাকে, কিন্তু সেটা যে আপনি তা আমি জানতাম না। আচ্ছা, ওই কি অপারেশন করেছিল? হ্যাঁ, আসলে মায়ের সেদিন খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। এখানের একটা নার্সিংহোমে ভর্তিও করেছিলাম, কিন্তু ওরা তেমন একটা ভরসা দিতে পারেনি। আমি শেষে বাধ্য হয়ে মিস্টার চ্যাটার্জিকে ফোন করি। তা আপনার মা সুস্থ আছেন তো? হ্যাঁ, মা এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা, এবার চলুন ফিরে যাওয়া যাক, আবার কাল আসবো। আচ্ছা, বলছি এখানে নাকি লেপার্ড দেখা যায়? হ্যাঁ, আর সেই জন্যই তো এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়। এখানে যখন তখন লেপার্ড বের হয়। এই অদ্রিজা, এবার চল, প্রায় সন্ধে হয়ে এলো। অদ্রিজা তখন ফুলগুলোর সাথে সেলফি তুলতে ব্যস্ত। ও তাড়াতাড়ি ওদের কাছে এসে বলল, হ্যাঁ হ্যাঁ আন্টি, চলো। বাবু সত্যি কথাই বলেছিল, বুঝলি, এখানে সত্যি সত্যি অনেক লেপার্ড আছে। চলো চলো ফিরে যাই। দাঁড়া, আমি বাবুকে একটা ফোন করি। সে তো ওই সকালে বেরোলো, এখনো ফোন করলো না একটাও। রাত তখন 10টা বেজে গেছে। তনিমা দেবী অনেকবার ফোন করেও পাননি শারণ্যকে, তাই চিন্তায় চিন্তায় বসে আছেন। সুরেশবাবু অনেক আগেই রাতের খাবার দিয়ে গেছেন, কিন্তু খাওয়া হয়নি। আচ্ছা আন্টি, কেমন লোক বলো তো তোমার ওই ছেলে? সেই সকালে গেছেন আর এখনো পর্যন্ত একটা কোনো খবরই নেই। আর এদিকে তুমিও টেনশন করছো। আমার একদমই ভালো লাগছে না, বুঝলি তো। ওর জন্য আমি পাগল হয়ে যাব। একটাবার ফোন করে বলে দিলেই তো নিশ্চিন্ত হয় নাকি? সেটাই তো বলছি আন্টি, যদিও পুরোপুরি ওনাকে দোষ দেওয়া যায় না, কারণ এখানে তো প্রায় সময়ই নেটওয়ার্ক থাকে না। এই দেখো না, কাল থেকেই আমি বাড়িতে ফোন করার ট্রাই করছি, কিন্তু ফোন ঢুকছেই না। হ্যাঁ রে, আমার তো একদমই মনে ছিল না। তুই বরং এখন একবার ফোন করে দেখ তো। অদ্রিজা আচ্ছা বলে ওর মাকে ফোন করে। বেশ কয়েকবার রিং হওয়ার পর গিনিদেবী ফোনটা রিসিভ করে ঝাঁঝিয়ে উঠল। কি রে অদ্রিজা, তুই ওখানে পৌঁছে একবারও ফোন করে জানালি না কেন? তুই জানিস না আমাদের কতটা টেনশন হয়? তুমি তো জানোই মম, এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, তাই ফোন ঢোকেনি হয়তো। আমি অনেকবার ট্রাই করেছি তোমাকে ফোনে। হ্যাঁ, সে তো আমিও অনেকবার ফোন করলাম, কিন্তু ফোন ঢোকেনি। আচ্ছা যাই হোক, তোরা ঠিকঠাক পৌঁছে গেছিস তো? হ্যাঁ, আমরা ভালোভাবেই পৌঁছে গেছি। তুমি কি করছো? আমি এই তো তোর দাদুকে ওষুধ খাওয়াতে যাব। তা তুই কি করছিস? এই তো আমি বসে আছি। আর দিদি আর মিস্টার চ্যাটার্জি কি করছে?
উনি ওনার কাজে বেরিয়ে গেছেন, আর আন্টি এই তো বসে আছে। ও আচ্ছা, ঠিক আছে, তুই এখন রাখ, আমি বরং যাই, পরে আবার ফোন করব। আচ্ছা। ও ফোনটা রাখতেই হঠাৎ দরজায় কেউ নক করলো, আর তনিমা দেবী তাড়াতাড়ি দরজা খুলে দিলেন। সারণ্য ঘরে ঢুকতেই তনিমা দেবী বলে উঠলেন, কিরে বাবু, তোকে এতবার ফোন করছি, ফোনটা রিসিভ করছিস না কেন? আমার কত চিন্তা হচ্ছিল বলতো। সারণ্য গম্ভীর অথচ শান্ত গলায় বলল, মম নেটওয়ার্ক ছিল না তাই ফোন ঢোকেনি, আর সারাদিন প্রচণ্ড কাজের প্রেশার ছিল তো তাই খুব টায়ার্ড আমি। এখন প্লিজ কিছু জিজ্ঞাসা করো না। সে ঠিক আছে, কিন্তু আগে কিছু খেয়ে নে, তারপর না হয় রেস্ট নিবি। না না, আমি ওখানেই খেয়ে নেবো। শুধু তুমি টেনশন করবে বলে আমি জাস্ট এখান থেকে ঘুরে গেলাম। আমি এখন আসছি মম, কোয়ার্টারে যাব। বলেই চলে যাওয়ার জন্য ঘুরতেই অদ্রিজা বলল, আপনি খাননি বলে আন্টিও কিন্তু এখনো খায়নি। এই তুই চুপ কর, বড্ড বেশি বকবক করে। সারণ্য আবার ঘুরে বলল, মম তুমি এখনো না খেয়ে কেন আছো? তুমি তো জানো আমার কোনো কিছু টাইমে হয় না। তোমাকে তো আমি বলেছি তুমি খেয়ে নেবে সময় মতো। যাও যাও, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আমি এখনো ফ্রেশ হইনি, আমি ফ্রেশ হলেই খেয়ে নেব। সত্যি সত্যি খেয়ে নিবি তো? মম সত্যি। ঠিক আছে, তুই তাহলে চলে যা, আর গিয়ে আগে ফ্রেশ হয়ে নে, আর মনে করে খেয়ে নিবি কিন্তু। হ্যাঁ মম। সারণ্য ওখান থেকে বেরিয়ে ওর কোয়ার্টারে চলে গেল। এদিকে ও চলে যেতেই তনিমা দেবী বলল, অদ্রিজা আয়, আমি আর তুইও খেয়ে নি, সেই কখন উনি খাবার দিয়ে গেছেন। আন্টি আমি কিছু খাবো না গো, সন্ধেবেলা অতগুলো মোমো খেয়েছি তো, তাই আর খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমি তাহলে একটু খেয়ে নিই। বলে দুটো রুটি আর তরকা তুলে খেয়ে নিলেন। আন্টি আমার না একটু শরীর খারাপ লাগছে। কেন রে, তোর আবার কি হলো? মাথাটা কিরকম ঝিমঝিম করছে। আমার ব্যাগে দেখ, একটা হলুদ কালারের খামে ট্যাবলেট আছে, ওটা খেয়ে নে। এদিকে সারণ্য ওর রুমে এসে আগেই ফ্রেশ হয়ে নিল, তারপর খাওয়া দাওয়া সেরে নিল, এবং তারপরেই একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো, আর মনে মনে ভাবতে লাগলো, ধুস, ভালো লাগে না আর। সারাদিন এত কাজের প্রেশার আর নেওয়া যাচ্ছে না। এবার কলকাতায় ফিরে আমি 1 মাস ছুটি নেব। আমারও একটু রেস্টের প্রয়োজন। এই সব ভাবতে ভাবতে বিছানায় এসে শুয়ে পড়ল। এইভাবেই প্রায় 15টা দিন কেটে যায়। সারণ্য প্রতিদিন ওর মেডিকেল ক্যাম্প নিয়েই ব্যস্ত থাকে, আর এদিকে তনিমা দেবী আর অদ্রিজা সারাদিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত। মাঝে একদিন সময় করে সুরেশবাবু ওদের অহলদারা এবং শিবখোলা ঘুরিয়ে এনেছেন, আরেকদিন সময় করে সাথে ঘালেটার, এবং একদিন সময় করে থামদারা থেকে ঘুরিয়ে এনেছেন। রবিবার সকালে সারণ্য নিজের কোয়ার্টার রুমে নিশ্চিন্তে পড়ে পড়ে ঘুমাচ্ছিল, কারণ ওর আজ ছুটি ছিল। হঠাৎ তনিমা দেবী ফোন করতে বেশ কিছুটা অস্বস্তি নিয়ে ফোনটা রিসিভ করে ও। হ্যালো, হ্যাঁ বলো মম। এই বলছি, একটু এখানে আসবি, দরকার আছে তোর সাথে। কেন, কি হয়েছে? আরে বলোই না। না না, আগে তুই আয়, তারপর বলছি। বলেই টপ করে ফোনটা কেটে দিল তনিমা দেবী। সারণ্য মুখটা কাঁচুমাচু করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর একটা প্যান্ট শার্ট পরে কোয়ার্টার থেকে বেরিয়ে ওদের কাছে এলো। এদিকে অদ্রিজা আর তনিমা দেবী নিজেদের লাগেজগুলো সব গুছিয়ে নিচ্ছে, কারণ সারণ্য বলেছে সব গুছিয়ে নিতে। সারণ্য রুমে এসে বলল, কি হয়েছে মম? তুমি আমাকে এত তাড়াতাড়ি ডাকলে কেন? বলো কি বলবে। তনিমা দেবী মুচকি হেসে বলল, এই আজকে একটু আমাদের কার্শিয়াং নিয়ে চল না রে, এসেছি যখন তাহলে ঘুরেই যাই। সারণ্য ধপ করে বিছানায় শুয়ে পড়ল, বলল, তুমি এটা বলার জন্য আমাকে ডাকলে? তুমি তো জানোই আজ আমি একটু ছুটি পেয়েছিলাম, তাই ঘুমোচ্ছিলাম। তুমি শুধু শুধু আমার ঘুমটার 12টা বাজিয়ে দিলে। নিয়ে চল না বাবু, আবার কবে আসতে পারবো কিনা তার তো ঠিক নেই, হয়তো আর কখনো আসতেও পারবো না। পরে না হয় নিয়ে যাব, আজ একটু ঘুমোতে দাও আমায়। বলেই একটা হাই তুলে শুয়ে পড়ল সারণ্য। অদ্রিজা তখন ব্যালকনিতে বসে ফুরফুরে হাওয়ার মজা নিচ্ছে আর কমলা লেবু খাচ্ছে। থাক বাবা, আর বলবো না, কিন্তু তুই এটা বল যে লাগেজগুলো গুছিয়ে নিতে বললি কেন? আসলে কাল আমরা দার্জিলিং চলে যাচ্ছি, ওখানে ক্যাম্প শেষ হলেই আমরা কলকাতা ব্যাক করব। ও আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তোমরা এখন রেডি হয়ে নাও, আমি 11টার দিকে তোমাদের নিয়ে যাব। এখন প্লিজ আমাকে একটু ঘুমোতে দাও। সবই তো মাত্র 7টা বাজে, তুই নিয়ে গেলেই হলো। আমরা তাহলে রেডি হয়ে থাকবো। শুনছিলেন আকাশ নস্করের কলমে লেখা এক রোম্যান্টিক গল্প মন ফেরারি মনের 4র্থ পর্ব। গল্পে বিভিন্ন চরিত্রে তুহিন, অভিজিৎ, আফসানা, রূপা, সুস্মিতা, রিভু, অমৃতা, ঋত্বিক, তিতি এবং আমি সুপ্রভাত। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।